চলছে ইস্ট সিকিম সফর। গত পর্বে তোমাদের দারাগাঁও জুলুক ঘুরিয়েছি। আজ সন্ধান দেব এমন এক জেমের যেখানে থাকাটাই ইটসেলফ একটা অভিজ্ঞতা। সিল্ক রুটের এই রূপ আগে দেখোনি তোমরা, ইনফ্যাক্ট অনেকে হয়তো জানোই না। ওয়াইল্ড লাইফ প্রেমীরা হোল্ড ইউর সিট টাইট। রোমহর্ষক পর্বে মোনাল, হরিণ আরো অনেক পাখির দর্শন তো থাকছেই, সন্ধান মিলবে আরো এক বিরল প্রাণীরও, যা দেখতে পাওয়াটাই ভাগ্যের। কি সেটা ব্লগেই দেখো। এছাড়া আরো অনেক জানা অজানা সাইট সিং তো থাকছেই। সন্ধান দেব একটা ফাটাফাটি আস্তানার, যার লোকেশন, ভিউ যাকে বলে বাক রুদ্ধকর। কি শুনেই এক্সাইটেড লাগছে না? চলো তাহলে শুরু করা যাক আজকের জার্নি। সবার আগে আমি শঙ্খ, তোমাদের হোস্ট, সবাইকে জানাই ওয়েলকাম টু মেঘ পিয়নের ব্লগ। ফাইনালি বেরোনোর আগে একটু ট্রাউট মাছদের হাই বলে আসি। এবার যাওয়া হয়নি, সকাল থেকে বৃষ্টি ছিল। এই যে এইখানে ট্রাউট মাছ চাষ হয়। জল কন্টিনিউয়াস ফিল্টার হতে হয়, না হলে মাছ বাঁচে না, কারণ একদম ফ্রেশ ওয়াটারের মাছ জমা জলে ওরা সার্ভাইভ করতে পারে না। আবার এক দু ফোঁটা করে বৃষ্টি শুরু হয়েছে। এই যে এখান থেকে জল পাস হয়ে এখানে আসছে, আর এই যে ট্রাউট মাছ বেশ বড় বড় সাইজ। আশা করি দেখতে পাচ্ছ কত বড় বড় মাছ থাকে। আর এই যে গোপালজি, যার তত্ত্বাবধানে এই সবটা চলে। এই দেখো মাছ খাচ্ছে, দেখো। ও ওই যে ফাইনালি বেরিয়েছে, আমাদেরও বেরোতে বলছে, চলো যাওয়া যাক। ঘড়ি বলছে দুপুর 12:53। আমরা ফাইনালি বেরোলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। তবে জুলুকের এই যে রাস্তা, তাতে মনে হচ্ছে জুলুকও যেন আমাদের ঠিক যেতে দিতে চাইছে না। গাড়ি দাঁড় করাতে বাধ্য হলাম, তার কারণ আমার খুব পছন্দের একটা ফুল ম্যাগনোলিয়া। কালকে বিকালবেলা দেখাচ্ছিলাম না, দূরে পাহাড়ে হয়ে রয়েছে। এই যে এইগুলো হচ্ছে ম্যাগনোলিয়া ফুল। নিচে কিছু পড়ে আছে, কত বড় বড় পাতা দেখো। অপূর্ব অপূর্ব লাগে এই ফুলগুলো। চলো আর কোথাও দাঁড়াবো না, নেক্সট স্টপ সোজা লংথং। অল্পই রাস্তা, মাত্র 18 কিলোমিটার। যেতে সময় লাগবে ওই মিনিট 40-এর মতো। সত্যি বলতে জুলুককে ছেড়ে যেতেও কেমন যেন ঠিক ইচ্ছে করছে না। এখনো এই উপর থেকে যখনই দেখছে জুলুককে, মনে হচ্ছে যেন আমাদের হাত ছানি দিয়ে ডাকছে, তাই না? খেয়াল করেছো কি, আমরা আবার কিন্তু মেঘের পাড়ায় ঢুকে পড়ছি আস্তে আস্তে। যাই বলো, এই সিল্ক রুটের কিন্তু আলাদাই একটা ব্যাপার আছে। সর্পিল হেয়ারপিন ব্যান্ডের মতো আঁকা বাঁকা পথে মেঘের চাদর কেটে উপরে উঠতে আমার কিন্তু বেশ লাগছে। তবে একটা নেগেটিভ দিকও আছে। সিল্ক রুটের যে ভিউ দেখতে মানুষ আসেন, যে ভিউ পয়েন্টগুলো আছে, সেগুলো থেকে এখন কোনো ভিউই দেখতে পাওয়া যাবে না। কিন্তু আমাদের সেরকম কোনো ভাবনা নেই, কারণ এখানে আমরা আরো 2 দিন আছি, তাই তোমাদের ভিউ না দেখিয়ে যাচ্ছি না। যাই হোক, এখানে বলে রাখি, আমার এবারের পুরো ট্যুরটাই অর্গানাইজ করেছে স্প্রিংভেল রিসর্টস, যাদেরকে এই সিকিমের ওজি বললেও এতটুকু অত্যুক্তি হবে না। জুলুকের পরিচিতি পাওয়ার পেছনে ওনাদের অবদান অনেক। 20 বছর ধরে সার্ভিস ইন্ডাস্ট্রিতে সার্ভিস দিয়ে আসছেন সুনামের সাথে। তাই যারা ইস্ট সিকিম প্ল্যান করছো, নির্ভরযোগ্য ভালো এজেন্সি খুঁজছো, কন্ট্যাক্ট ডিটেলস যাচ্ছে স্ক্রিনে আর ভিডিও ডেসক্রিপশনে, চাইলে যোগাযোগ করে নিতে পারো।
এক এক করে ভিউ পয়েন্টগুলো ছাড়িয়ে আমরা চলে যাচ্ছি, কারণ ভিউ পয়েন্টে ভিউ বলে কিছু নেই। থাম্বি ভিউ পয়েন্ট পেরোলাম, একদম পুরো ঘন মেঘে ঘিরে রেখেছে আর কি। ঘড়ি বলছে 1:40, আমরা পৌঁছে গেছি অলমোস্ট লুংথুং। উচ্চতা 12,000 ফুট, আর এখানকার সব থেকে উঁচুতে অবস্থিত হোমস্টেটাই আমাদের এখানকার আস্তানা। তাই ভিউ নিয়ে একদম নিশ্চিন্তে থাকতে পারো। এখানকার দৃশ্যমানতাটা দেখছো? চলে এসেছি লুংথুং, আমাদের যে হোমস্টে সেখানে। এটা 12,000 ফিট উচ্চতায়। এখানে কিন্তু কিচ্ছু নেই, মানে এখানে না লাইট পলিউশন আছে না কিচ্ছু আছে। কয়েকটা জাস্ট হোমস্টেজ আছে, তার মধ্যেই একটা হচ্ছে রিয়েল এস্টেট হোমস্টে। এই যে এখন এই কন্ডিশন। চলো আগে লাগেজপত্র রাখি, 2টো বাজতে যায়, একটু খাওয়া দাওয়া করে তারপর একটু বেরোবো, একটু ঘুরবো গাড়ি নিয়ে যত দূর যাওয়া যায়। একটা ছোট্ট সিঁড়ি উঠে গেছে, পুরো সেই স্বর্গের সিঁড়ির মতো মনে হচ্ছে। উপরে গিয়ে মিশে গেছে মনে হচ্ছে যেন মেঘের মধ্যে, তাই না? আর এগুলো সব কিন্তু রডোডেনড্রন গাছ। হাওয়া হচ্ছে, ঠান্ডা হাওয়া। এই হচ্ছে এখানকার হোমস্টে। খুব বেশি এক্সপেকটেশন এখানে রাখলে চলবে না। যে লোকেশন, সেই লোকেশনের উপর ভিত্তি করে যতটুকু পাওয়া যায় সেটাই আমার কাছে অনেক। এইটা হচ্ছে আমাদের ঘর, আজকের আস্তানা। ছোট্টর মধ্যে সুন্দর ঘর, সুন্দর অ্যারেঞ্জমেন্ট। 2টো, এদিকে একটা সিঙ্গেল খাট দেখতে পাচ্ছি, আর এদিকে মোটামুটি রোগা শোকা মানুষ 2জন শুতে পারবে। একটু ফুল সাইজ মানুষের সমস্যা হতে পারে। আর এইটা পুরোটাই ভিউ উইন্ডো। আর এইটা হচ্ছে ওয়াশরুম। এখানে কিন্তু বেশি আতিশয্য এক্সপেক্ট করলে হবে না। এখানকার যা হাইট, যা ঠান্ডা। এখানে গিজার নেই, তার কারণ গিজারের পাইপলাইনে বরফ জমে যায়, ফাটিয়ে দেয়। এখানে গরম জল চাইলে গরম জল হয়তো ওনারা প্রোভাইড করবেন। এখানে একটা ছোট্ট আয়না রয়েছে, বেসিন রয়েছে। তো এই হচ্ছে লুংথুং এর প্রপার্টি। যেটা এখান থেকে পাওয়া যায় সেটা হচ্ছে ভিউ, যেটা এখন আমরা পাচ্ছি না। দেখা যাক, 2 দিন থাকবো, ওই কারণে লুংথুং এ আমার 2 দিনের স্টে নেওয়া। আমি অনেক গল্প শুনেছি লুংথুং এর ভিউ এর, তো দেখা যাক আমার কপালে এবার কি আছে। যদি পাই তাহলে অনেক অনেক স্মৃতি জমিয়ে ফিরবো। আপাতত প্রচন্ড খিদে পেয়েছে, চলো আগে গিয়ে লাঞ্চটা সারি। এই হলো এখানকার ডাইনিং হল। লাঞ্চের মেনুতে আজ হয়েছে ধোঁয়া ওঠা সাদা ভাত, অদ্ভুত সুন্দর খেতে একটা ডাল, 2 রকম ভাজা, ডিমের কারি, পাঁপড় আর ইয়াকের ঘি। অপূর্ব হয়েছে, অপূর্ব। মানে ডালটা এত ভালো, আর গরম গরম ভাত মাখতে এই ঠান্ডায় হাত দিয়ে যে কি আরাম লাগছে। বাইরে বৃষ্টি পড়ছে এখনো ঝিরঝির করে, আবার ওদিকে হালকা রোদও উঠেছে। এত তাড়াহুড়ো করে বেরোচ্ছি তার কারণ ভিউ ওপেন হয়েছে। এই যে জিগজ্যাগ রোড, এখান থেকে 32টা ব্যান্ড দেখা যায় রাস্তার বাঁক। এটাই লুংথুং এর সব থেকে উঁচু প্রপার্টি, তাই এখানকার ভিউটা বেস্ট। আর হ্যাঁ, এখান থেকে অনেক ক্লিয়ার ডে কাঞ্চনজঙ্ঘারও ওয়ান অফ দ্য বেস্ট ভিউজ পাওয়া যায়। তবে আজ যে সেই সৌভাগ্য আমাদের একেবারেই নেই, সেটা বোঝাতেই ধীরে ধীরে ধেয়ে আসছে মেঘেদের দল। সে মেঘ লুংথুংকে যতই আক্রমণ করুক, মেঘ পিয়নকে কি আর আটকে রাখতে পারে? তাই বেরিয়ে পড়লাম। সত্যি বলছি, বিশ্বাস করো, জানি না এখন কোথায় যাব, কি কি দেখব, জাস্ট বেরিয়ে পড়েছি। বাকিটা রাস্তায় ঠিক করব, অবস্থা বুঝে ব্যবস্থা। তবে আপাতত যে কিছুই ব্যবস্থা নেওয়ার নেই, সেটা নিশ্চয়ই এই আবহাওয়ার অবস্থা দেখেই বুঝতে পারছো। ওই দেখো,
রাস্তার ধারে ইতিউতি বরফ। হাত বাইরে রেখেছিলাম, হাতে লোমের উপর জল জমে গেছে, বরফের মতো জমে গেছে। এই যে এতটাই ঠান্ডা বাইরে যে হাত বাইরে বের করা যাচ্ছে না। ওদিকে কাঁচের ভেতর থেকে ক্যামেরা ধরলে ঘোলাটে লাগে। অগত্যা তোমাদের জন্য হাত বাইরে বার করে রাখলাম, যাতে তোমরা আমাদের এই যাত্রাপথটা আরো বেশি করে উপভোগ করতে পারো। তাছাড়া তোমরা যারা আমায় চেনো তারা তো জানোই, যারা আমায় প্রথম দেখছো তাদের বলি, আমার কাছে কিন্তু গন্তব্যের থেকেও এই যাত্রাপথের বাঁকে বাঁকে উৎপেতে থাকা গল্পেরা অনেক অনেক বেশি প্রিয়। এই যেমন এই মুহূর্তে আমাদের আজকের গল্পের রাস্তা বাঁক নিল নাথাং ভ্যালির পথে। আগে থেকে কিন্তু কিচ্ছু ঠিক করা নেই, জাস্ট রাস্তার মাইল ফলক দেখে যেতে ইচ্ছে হলো তাই যাচ্ছি। এই যে আমরা যাচ্ছি, গোটা রাস্তাতে একজন কেউ চোখে পড়ছে না। আসলে এই যে সময়টা, সবাই সকাল সকাল বেরিয়ে এই জায়গাগুলো পাস করে বেরিয়ে যায়, আমরা তো অনেক পরে বেরিয়েছি, তো ওই জন্য ভিড়টা একদমই নেই। ভিড় কি মানে কেউই নেই পুরো চত্বরে, বেশ অন্যরকম লাগছে। তো এই রকম রাস্তার গল্প যদি আমি না বলি আর কে বলবে? যত এগোচ্ছি বরফের মহড়া ক্রমশ বাড়ছে। বাঁদিকে চোখ রাখো, সামনেই কিছু সেনা বাংকারও দেখতে পাবে। এই যে এখানে বলি, তোমরা যারা শুধু ইনফরমেশন চাইছো, যাদের আমার এই গল্প লেংদি মনে হচ্ছে, প্লিজ স্কিপ করে এগিয়ে যাও। আর যারা আমার মতোই প্রকৃতি পাগল, ইউ আর মোস্ট ওয়েলকাম টু নাথাং ভ্যালি। ঈষৎ ভাঙা রাস্তার দুপাশে টিনের এবং কাঠের ছোট্ট ছোট্ট ঘরবাড়ি, আর দেখতে পাচ্ছি বুখারের চিমনি এবং তার থেকে বেরিয়ে আসা কুণ্ডলীকৃত ধোঁয়া। সিক্ত পথের দুপাশে ইতিউতি ছড়িয়ে পুরনো জমে থাকা বরফ, আর বাতাসে ভাসছে সেই বরফ গলা জলের কলতান। যাই হোক, বাইরে ভীষণ ঠান্ডা, আমার হাত একদম জমে গেছে আর আঙুল সার শূন্য। তাই ঠিক করলাম আগে কোনো একটা রেস্টুরেন্টে ঢুকে কফি সহযোগে বুখারির তাঁত নেব, তারপর অন্য কিছু। তাই চলে এলাম কৌশিকদার পূর্ব পরিচিত একজনের হোমস্টেতে। এই হোমস্টেটাও একসময় স্প্রিং ভ্যালি চালাতো। আহা, ভেতরের উষ্ণতাটা যে কি আরামদায়ক, আর এখানকার কফিটাও অপূর্ব খেতে। এই হচ্ছে আমাদের সামনের ভিউ, নাথাংয়ের ভিউ। এদিকে যদি যাই, ভিউ ওপেন হচ্ছে। देखिए देखिए इधर से पूरा व्यू है। হালকা হালকা বৃষ্টিও পড়ছে। এই হচ্ছে নাথাং। এখানে কি টাইম ল্যাপস বসাবো, হু হু করে মেঘ ঢুকছে। আহা, নিচে বরফ গলা জল, তার স্রোতের আওয়াজ আসছে। এদিকে এই গলিটায় বরফ জমে আছে, দেখো। এরকম ঘর বাড়ি সব। 2013 সালে বলছে এই হাইটে বরফ জমে গেছিল, শাবল দিয়ে খুঁড়ে দরজা থেকে বেরোতে হয়েছিল বাড়ি ঘর থেকে, এতটা বরফ জমে গেছিল এখানে। এতটাই ঠান্ডা যে মাঝে মাঝে এই লেন্সের উপর ফগ জমছে, মানে ঝাপসা হয়ে যাচ্ছে লেন্সটা। ও দারুণ জায়গা, দারুণ জায়গা। নাথাং ভ্যালির বিউটিটা একদম অন্যরকম। চারিদিকে বরফে মোড়া পাহাড় দেখা যায়। এটা তো একটা ভ্যালি, মানে একটা কড়াইয়ের মতো জায়গা। আগের বার রাস্তা থেকে ফিরে গিয়েছিলাম, রাস্তা থেকে দূর থেকে নাথাং ভ্যালি দেখেছিলাম। এবার একদম ভেতরে ঢুকে কাছ থেকে দেখছি। এই দেখো কিভাবে বরফ জমে আছে, আর এই যে আওয়াজটা শুনছো জলের গান, এটা কিন্তু বৃষ্টি এবং বরফ গলা জলের আওয়াজ। এই যে কোনো একটা গ্লেশিয়ার থেকে জল গলে এইসব জায়গাগুলো প্লাবিত হচ্ছে। আর ওই যে সূর্যদেব একটু মনে হচ্ছে মুখ তুলে চাইছে, মাঝে মাঝে আশা দিচ্ছেন আবার ঢেকে যাচ্ছেন।
ঘড়ি বলছে অলমোস্ট 5টা। সময় বেশি নেই হাতে। সূর্য ডোবার আগে আমাদের সানসেট পয়েন্টে যেতেই হবে। সানসেট দেখা তো লক্ষ্য বটেই, এছাড়াও আরও একটা গুরুত্বপূর্ণ কারণ আছে। কি সেটা ক্রমশ প্রকাশ্য। আপাতত ওয়াটার ক্রসিং এর থ্রিল নাও। নাথাং ভ্যালির উষ্ণ শীতল স্মৃতিকে সঙ্গী করে ফিরে চললাম আমাদের পরের গন্তব্যের পথে। তবে মুন্ডা ভাই বলছে এখনো সময় আছে, আমরা আরো একটু এগোতে পারি। ওই দেখো, আমরা একটু আগে ওই ভ্যালিটাতেই ছিলাম, ওটাই নাথাং ভ্যালি। দেখছো তোমরা কেমন বরফের ডালি নিয়ে বসে আছে এখানকার পাহাড়। যত এগোচ্ছি বরফ সাম্রাজ্যের এই সাদা কালো জগৎ আমাদের আরো বেশি করে ঘিরে ধরছে। আচ্ছা, একটা ডিসিশন নিলাম, আমরা এখন আর সামনের দিকে এগোলাম না, আমরা ব্যাক করছি, কারণ বিকেল হয়ে আসছে। মোনাল পাওয়া যায় এখানে, এবং একটা স্পেশাল জায়গা, একটা পার্টিকুলার জায়গা আছে যেখানে মোনাল পাওয়া যায়। তো সেইটাকে আমরা ক্যাপচার করার চেষ্টা করছি, তাই ফিরি। এই সন্ধ্যের টাইমটা পাওয়া যায় বা একদম আর্লি মর্নিংয়ে পাওয়া যায়। তো কালকেও আমরা এই পথে যাব। কালকে আমরা ওল্ড বাবা মন্দির, নিউ বাবা মন্দির, ছাঙ্গু এগুলো করার চেষ্টা করব যদি ওয়েদার ভালো থাকে। কি এক্সাইটেড তো? সানসেট পয়েন্টে যাওয়ার আরও একটা যে স্পেশাল কারণ বলছিলাম, সেটা কিন্তু এই হিমালয়ান মোনাল। অপূর্ব সুন্দর একটা পাখি, দেখলেই মনে হয় ভগবান অনেকটা সময় নিয়ে তাকে নিখুঁত করে বানিয়েছেন। দাদা মোনাল খোঁজার চেষ্টা করছে, এই সময়টাই দেখতে পাওয়া যায়। মুনাল খুঁজিবা মালিক। উফ, কি লাগছে এই জায়গাটা, অসম্ভব সুন্দর। ওপারে কি ওইটা না তুলা নাকি? না না, একটা ছোট্ট কুই 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 আওয়াজ হচ্ছে, ওইটাই হচ্ছে মোনাল। ওই সামনের পাহাড়টার থেকে আসছে। এরা খুব শাই হয়, ময়ূরের মতো কালার হয় পুরো পাখিটার। এখানে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমরা এখন আছি সানসেট পয়েন্টে। এপাশ থেকে সাদা মেঘ আর এই পাশ থেকে ধূসর মেঘ সম্মুখ সমরে আসছে, মনে হচ্ছে যুদ্ধ হচ্ছে। এটা বৃষ্টির মেঘ, ধূসরটা এই যে ওপরেও কিছু ধূসর মেঘ রয়েছে, আর নিচে এই যে সাদা মেঘ। বেশ কিছুক্ষণ হয়ে গেল মোনালের খোঁজে আমরা এখানে দাঁড়িয়ে আছি, কাঁপিয়ে দিয়ে যাচ্ছে ঠান্ডা। এখানে টাইম ল্যাপসের প্রয়োজন পড়ে না, এখানে মেঘ টাইম ল্যাপস মোছানেই এগোয়। ও আসলে জলীয় মেঘ তো, এর চেয়েও অনেক ঠান্ডা সহ্য করা অভ্যেস আছে, কিন্তু জলীয় মেঘ আর হাওয়া হচ্ছে কন্টিনিউয়াস, সেটাই কাঁপ ধরাচ্ছে। না, দেখা পেলাম না এখানে মোনালের, তবে আশা ছাড়ছি না। মুন্না ভাই বলেছে মোনাল দেখাবে। ওই যে মোনাল, দুখানা মোনাল আছে ওখানে, মেল ফিমেল বোথ আছে। ওই যে আমরা হরিণের সাইটিংও পেলাম, তাহলে ওই যে নেমে গেল হরিণ। দুটোই পেয়েছি। কাল সকালে আবার ট্রাই করবো। এত দূর থেকে কালারটা আমরা বুঝতে পারিনি, কিন্তু কালকে সকালে আবার ট্রাই করবো। মানে হরিণটা আনএক্সপেক্টেড, মোনালটা আমরা এখানে फीमेल उधर ही है, मेल चला गया है। मिला, लवली भाई अब जो किया ना अभी वो नहीं मिलेगा। पानी झाड़ रहा था ना, वो हाथ पर नहीं मिलता, क्लियर है वो। पानी झाड़ रहा था ना, पानी झाड़ रहा था। की साइटिंग। उधर रहेगा अभी यार। এত ভালো সাইটিং আমি পানি পেয়েছি, अच्छा खासा कुछ मिल रहा है उन लोगों खाने के लिए। तो
এসে পুরো ভিজে গেছি। মোনাল হান্টিং চলছে আর কি। আরো একটা মোনাল। চলো আবার ফিরে এলাম আমাদের হোমস্টেতে। আস্তে আস্তে ভিউ একটু হলেও ক্লিয়ার হয়েছে। সামনে এই অবস্থা। আমি পুরোপুরি ভিজে গেছি। এবার গিয়ে একটু বুখারির সামনে না বসলে হবে না, শরীরটা ভেঙে পড়তে পারে, সেটা হতে দেওয়া যাবে না। আপাতত যেটুকু সময় কাটলো, যেটুকু মোমেন্টস ক্যাপচার করতে পারলাম, আমি তো খুব স্যাটিসফাইড। আমি ভাবিনি মোনাল খুঁজতে গিয়ে হরিণও দেখতে পাবো। যাই হোক, মোনাল পেয়েছি, অনেকগুলো মোনাল পেয়েছি, হরিণও পেলাম, আর কি চাই। প্রাপ্তির ঝুলি কি শুধু মোনাল হরিণই ভরাবে? এই ক্রমশ পাল্টে যাওয়া জিগজ্যাগ রুটের দৃশ্যপট মেঘের সেনাদের আক্রমণ ভরাবে না? বৃষ্টিতে ভিজে, হরিণ দেখে, মোনাল দেখে এখন বুখারির আবহে তাপ সেকছি, কফি খাচ্ছি, আর এই হাতে পকোড়া। এর চেয়ে ভালো সন্ধে আর কি কাটতো, তাই না? লাইট বানিয়েছে এটা, দারুণ। কে বাত। আমরা এখন ওই নিচে যাচ্ছি। সন্ধ্যাবেলা কিছু স্ন্যাক্স, স্যুপ, মোমো এই জাতীয় কি পাওয়া যায় সেটাই দেখব। খাড়াই সিঁড়ি, ওই নিচে যাব আমরা, ওই নিচে। চলো, এসে গেছি। नमस्ते। खाने का क्या मिलेगा? सूप वगैरह, मोमो वगैरह? चिकन मोमो है। तो चिकन मोमो दीजिए। और सूप मिलेगा कुछ? और क्या है? सूप में वही चाय, कॉफी में ये मैगी और मोमो और ये। वाई वाई? हाँ, वाई वाई है ना? तो ड्राई अंडा वाई वाई, ठीक है? और एक डबल डिम का पोच। এক্সপেক্ট করেছিলাম ভালো হবে, হলো তাই। দারুণ খেলাম। রাত্রে থান্ডুপ ভাই স্পেশাল ডিনারে ছিল সাদা ভাত, ডাল, আলুর একটা আইটেম আর চিকেন। আমি শুধু অবাক হয়ে দেখছি একজন কিভাবে ওয়ান ম্যান আর্মি হয়ে এরকম একটা প্রত্যন্ত জায়গায় সবটা সামলাতে পারে। থান্ডুপ ভাই অসাধারণ। লুংথুর এই মেঘাচ্ছন্ন সকালে সবাইকে জানাই সুপ্রভাত। গতকাল রাত 2:30 থেকে আমি বারবার চেক করে যাচ্ছি। 2:30-তে একবার উঠেছি, 3:30-তে, 4:30-তে, 5টার সময়। একদম ঘোলা ছিল ওয়েদার, এরকমই কুয়াশা। একটু আগে দেখলাম যে কেটেছে, নীল আকাশ দেখা গেছে, আবারও মেঘ ঘিরে ধরলো। তো যাই হোক, আজ আমাদের প্ল্যান হচ্ছে আবারও ওই ছাঙ্গুর পথে যাব, যতদূর যাওয়া যায়। কালকে ওল্ড বাবা মন্দির অব্দি যাইনি, কারণ বিকেলবেলা আমরা মোনাল দেখবো বলে ফিরে এসেছিলাম। তো আজ সকালবেলা বেরোবো, এখন বাজে 5:30। আজ সকালবেলা বেরোবো, মোনাল দেখবো, আরও অনেক কিছু দেখার ইচ্ছে আছে, এখানকার ওয়াইল্ড লাইফকে তুলে ধরার ইচ্ছে আছে। তাছাড়া ওল্ড বাবা মন্দির, নিউ বাবা মন্দির, ছাঙ্গু লেক, এগুলোতেও যাওয়ার চেষ্টা করবো। তো আপাতত চলো, এই লুংথুংয়ে কি ধরনের পাখি পাওয়া যায় সেটা একটু খোঁজার চেষ্টা করি। কিভাবে আস্তে আস্তে মেঘ নামছে। ওই যে আমাদের গাড়ি, আর আমার আশেপাশে এই হচ্ছে এখন সিনারিও। আমাদের এই যে হোমস্টেটা, এটা হচ্ছে লুংথুর হাইয়েস্ট হোমস্টে। হ্যাঁ, সবচেয়ে উঁচু জায়গায় এই হোমস্টেটা আছে। এর উপরে আর কোনো হোমস্টে নেই। তো এখান থেকে পুরো জিগজ্যাগ রোড দেখা যায়, 32টা টার্ন দেখা যায়, আর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, অপরূপ কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায় এখান থেকে অনেক ক্লিয়ারলি। কি লাগছে উপরটা।
সাউন্ড অফ সাইলেন্স বলতে যা বোঝায় এই লুংথুং জায়গাটা একদম তাই, এতটাই নিরিবিলি। একমাত্র যখন জুলুক থেকে লোকজন সাইট সিং এর জন্য বেরোয় বা জুলুক থেকে গ্যাংটকের দিকে ছাঙ্গু হয়ে যায়, তখন গাড়িগুলো যখন পাস করে ব্রেকফাস্টের পরে তারা যখন বেরোয়, সেই সময়টুকু ছাড়া এখানে কিন্তু একদম এইরকম নিরবিচ্ছিন্ন নীরবতা থাকে। তো এই জায়গাটা প্রকৃতি প্রেমীদের জন্য আদর্শ। রুক্ষ প্রকৃতি এখানে, এখানে কিন্তু গাছপালা খুবই কম, অনেকটা অল্টিচিউড 12,000 ফিট, এবং সন্ধেবেলার পর কিচ্ছু করার থাকে না, কোনো লাইট থাকে না, এই জায়গাটা একদম র আর কি। তো এইগুলো মাথায় রেখো। ওই যে সূর্যদেব উঠছেন, আস্তে আস্তে আভা দিচ্ছে, হালকা একটা আভা এসে পড়েছে, তার মানে আজ বোধহয় ক্লিয়ার আকাশ পাওয়ার চান্স আছে। লেটস হোপ ফর দ্য বেস্ট, আমাদের একটু সুবিধা হবে তাহলে। মেঘের পেছনে একটা হালকা নীল আকাশের আভা দেখা যাচ্ছে কিন্তু, তাই না? উফ, এখান থেকে দেখো ভিউটা, আহা, এই হচ্ছে এখান থেকে ভিউ। ওই যে নিচে জুলুক দেখা যাচ্ছে, আহা, ক্যা বাত, ক্যা বাত। আর ওইটা হচ্ছে তামরি ভিউ পয়েন্ট, যেখান থেকে জুলুকের জিগজ্যাগটা মানুষ দেখে। একদম সেম ভিউটা কিন্তু আমাদের এই হোমস্টে থেকে পাওয়া যায়। ওই পাহাড়টাকে টপকে মেঘগুলো কিভাবে আসছে দেখো, আহা, অনবদ্য অনবদ্য জায়গা, অনবদ্য জায়গা। কালকে এখানে ঢুকে আমি আলের ভাইব পেয়েছি, সান্দাকফু আল, সেই আলের মতো একটা ভাইব। বিশেষ করে আমাদের যে হোমস্টেটা, একদম আলের যে হোমস্টেটায় থেকেছিলাম, একদম এইরকম জায়গায় যতটা মিনিমাম অ্যারেঞ্জমেন্ট থাকে ততই ভালো, তাতে জায়গাটাকে উপলব্ধি করা যায়। খুব সম্ভবত একটা ফিমেল মোনাল দেখলাম। এখানকার ওয়াইল্ড লাইফও কিন্তু ফাটাফাটি। কালকে হরিণ দেখেছি, আমরা যে রাস্তা দিয়ে যাব সেখানে কস্তুরী মৃগও পাওয়া যায়। তো আমাদের অনেক সকাল সকাল বেরোতে হবে, কারণ গাড়ি ঘোড়া চলতে শুরু করলে তখন কিন্তু আর এটা পাওয়া যাবে না। ঘড়ি বলছে এখন 6:30, আমরা বেরোচ্ছি। दिखाई दिया ना, दिखाई दिया ना। ठंडू भाई को मैं बोल रहा था कि मैं आने से वेदर बदल जाता है, बदला ना? कल क्या था? कल कैसा और इससे पहले क्या था? एकदम मेघ एकदम कितना दिन तक था? तकरीबन हफ्ता 10 दिन ज्यादा 10 दिन तक। और आज ওই যে কাঞ্চনজঙ্ঘা দেখা দিচ্ছে, ওই যে আমি বলেছিলাম আমার জন্য আসবে আসবে আসবে, এসেছে। একটা সময় ছিল কাঞ্চনজঙ্ঘা আমাকে দেখা দেয়নি দিনের পর দিন, বারবার নর্থ বেঙ্গলে আসা সত্ত্বেও। কিন্তু তারপর থেকে সেই যে আমার নেপাল ট্রেক, এবং দ্যাট চেঞ্জড এভরিথিং। তারপর থেকে যতবার এসেছি, যতবার মন বলেছে এবার কাঞ্চনজঙ্ঘা পাবো, আর এইরকম একটা জায়গায় কাঞ্চনজঙ্ঘা যদি না দেখি তাহলে এইখানে আসাটাই একটু খামতি হয়ে যায় না? কারণ এখান থেকে জিগজ্যাগ রোড এবং কাঞ্চনজঙ্ঘা এই দুটো চরম দেখা যাচ্ছে। আর ওই যে দেখো দূরের ওই পাহাড়টায় রোদ পড়েছে, মেঘগুলো জাস্ট উপর থেকে হালকা করে বেয়ে বেয়ে নিচে নামছে, কি অদ্ভুত সুন্দর লাগছে, কি অপূর্ব লাগছে। আহা হা হা, কোনো কথা হবে না। কি কেমন লাগলো ডানায় ভেসে লুংথুং? এবার চলো বেরোবো, আমাকে একটু উইশ করো, দুগ্গা দুগ্গা বলে বেরোই ওয়াইল্ড লাইফকে ক্যাপচার করতে। এখানে যে কারণে আমার আসা, যে কারণে এই লুংথুংয়ে 2 দিন থাকা, মোনাল আবার দেখতে যাচ্ছি, ব্লাড পিজেন্ট আছে, কস্তুরী মৃগ আছে, আর যা যা পাবো দেখা যাক কি কি পাই। সানবার্ড সকালে পেয়েছি,
আরো কিছুর খোঁজে থাকবো। আরেকটা জিনিস যেটা না বললে অপরাধ হবে, সেটা হচ্ছে ভালো গাইড আর ভালো সারথি পাওয়া খুব মুশকিল, এটা রেয়ার কম্বিনেশন। আমাদের মুন্না ভাই তার জলজান্ত উদাহরণ। মুন্না ভাইয়ের চোখ নিয়ে কোনো কথা হবে না। কালকে দেখেছো তোমরা, ইয়াকের জন্য আমরা দাঁড়িয়েছিলাম, ওখানে একটা ইয়াক দেখে আমি দাঁড়ালাম, আর ওইখানেই আমরা মানে ইয়াক আমাদের জন্য লাকি চাম ছিল। আমরা সেখানেই মোনাল পেলাম, হরিণ পেলাম, এক ঝাঁক মোনাল পেলাম বলা ভালো। ও চোখ সাংঘাতিক। আজকে এই চোখ দুটোর উপর ভরসা করেই আমরা এগোচ্ছি, কি তাই তো কৌশিক দা? একদম। জয়দেব কিছু বলবি? ভালোভাবে পাইছে চোখ নাকি সাইড মুন্না ভাই খুঁজছে। এই যে থ্রিলটা, এই বার্ডিং বা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি, এই যে থ্রিলটা আমরা কিন্তু খুঁজতে 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 যাচ্ছি। ওরা কোথায় আছে সেটা জাস্ট একটা অ্যাজাম্পশন করা মাত্র, বাকি টোটালি পুরোটা লাক এবং ভালো গেসের উপর ডিপেন্ড করে। এটা বহুদিনের অভিজ্ঞতা যাদের, তারা জানে কোথায় গেলে, কোন সময় গেলে কি কি দেখতে পাওয়া সম্ভব বা কি কি দেখতে পাওয়া যায়। মুন্না ভাই গেছে, চলো আমিও যাই আস্তে আস্তে, একটু খোঁজার চেষ্টা করি দেখি কি পাওয়া যায়। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটায় কস্তুরী মৃগ পাওয়া যায়। এই সময়টা এখনো তো কোনো গাড়ি ঘোড়া যাচ্ছে না, ওরা খুব শাই হয়, গাড়ি ঘোড়া গেলে এমনি ঢুকে যায়। তো আমরা দেখার চেষ্টা করছি। মুন্না ভাই বলছে ওরা এতটাই লাজুক হয় যে একদম নড়ে না, আর ওদের কালারটা পাথরের সাথে মিশিয়ে থাকে, যার জন্য দেখাও যায় না, স্পট করা একটু ডিফিকাল্ট। কিন্তু সূর্যাস্তের সময়টা বা সূর্যাস্তের আগে আগে বা সন্ধ্যের সময়টা ওদের দেখা যায়। আমরা যদিও একটু লেট করে ফেলেছি, তো দেখা যাক পাই কিনা। ওই জন্য মুন্না ভাই ওদিকে স্পট করার চেষ্টা করছে। তবে এটা এক্স্যাক্টলি কোন লোকেশন সেটা আমি তোমাদের এখন বলছি না। আমি চাই না সবাই এই জায়গাটার সন্ধান পাক। যারা সত্যিকারের প্রকৃতি প্রেমী, ওয়াইল্ড লাইফ প্রেমী, তোমরা গাইড নিয়ে এসো, নিশ্চয়ই জানতে পারবে। আজকে ফার্স্ট মোনাল সাইটিং, ফার্স্ট মোনাল সাইটিং। কস্তুরী মৃগ খুঁজতে এসে মোনাল পেলাম, যদিও অনেকটা দূরে, তাও পেলাম তো। এদিকে রোদ মাটি ছোঁয়ার সাথে সাথেই মাটিতে জমে থাকা শীতলতা বোধ হয় বাষ্পের আকারে হাওয়ায় মিশে যাচ্ছে। আর এদিকে আরো একটা সানবার্ড মনের সুখে গান গাইছে। তবে যতক্ষণ না অ্যাটলিস্ট একটা মোনালকে কাছ থেকে দেখছি বা কস্তুরী মৃগের দর্শন পাচ্ছি, আমাদের শান্তি নেই। তা সে যতই পাহাড় ভাঙতে হোক, কসরত করতে হোক, আমরা করবই। এটা হচ্ছে ওল্ড সিল্কউড, দেখা যায় ওই যে ওটা হচ্ছে ওল্ড সিল্কউড, ওই যে রাস্তা মতো, হ্যাঁ ল্যান্ডস্লাইড হতে হতে এটা বেরিয়ে গেছে, ওই যে রাস্তাটাতে, ওটা হচ্ছে ওই যে হ্যাঁ। মুন্না ভাই অনেকক্ষণ থেকে স্পট করার চেষ্টা করছে। এই হচ্ছে আমাদের সামনের ভিউ এই মুহূর্তে। এই পাথরের নিচেই কিন্তু খাদ, সোজা কাঞ্চনজঙ্ঘা এই জায়গাটা। দূরে আরেকটা স্নো ক্যাপড রেঞ্জ দেখা যাচ্ছে। আমরা কস্তুরী মৃগর আওয়াজ পাচ্ছি নিচ থেকে, এখানেই আছে। আর মোনালের আওয়াজ পাচ্ছি। মোনাল তো আমরা অলরেডি পেয়েছি একটা। কস্তুরী মৃগ যদি পাই সেটা খুব লাকি স্পট হবে আর কি, দেখা যাক। কিন্তু না, এবারও লাক সঙ্গ দিল না। ধীরে ধীরে মেঘের সেনা আবারও পুনর্দখল নিতে শুরু করলো তাদেরই এলাকার। মুহূর্তের মধ্যেই দৃশ্যমানতা এতটাই কমে গেল যে আপাতত হোমস্টেতে ফিরে যাওয়া ছাড়া আর অন্য কোনো অপশন রইল না।
সকালবেলা এক্সপিডিশনের পর খুব খিদে পেয়েছিল, ফিরে এসেই দেখলাম ঠন্ডুক ভাই আমাদের জন্য এগ ম্যাগি বানিয়েছে। কিছু একটা আছে ঠন্ডুক ভাইয়ের হাতে, ম্যাজিক, মানে সামান্য এগ ম্যাগি কিন্তু কি ভালো খেতে লেগেছে। তবে আমি আরো একটা জিনিস বিশ্বাস করি যে এই অ্যাম্বিয়েন্স, মানে আমরা যেখানে আছি এরকম পাহাড়ি অ্যাম্বিয়েন্স, মেঘ, এর সাথে এই মোমো, ম্যাগি, ওয়াই ওয়াই, এগুলোর একটা অদ্ভুত কম্বিনেশন আছে, দারুণ লাগে খেতে। আমি কিন্তু কলকাতায় থাকতে এত ম্যাগি খাই না, মানে ম্যাগি খাই না বলতে গেলে, কিন্তু এখানে এলে ওয়াই ওয়াই, ম্যাগি, মোমো এগুলো খাওয়ার ক্রেভিং হয়। যাই হোক, ব্রেকফাস্ট সেরেই বেরোতে হবে। অপূর্ব লাগছে, আর ওয়েদারটা আবারও সেই কালকের মতো একদম ফগি, একদম ক্লাউডি ওয়েদার হয়ে গেছে। খুব ভালো। ঘড়ি বলছে 10:15, আমরা বেরিয়ে পড়েছি আবারও। এবার যাব ছাঙ্গু লেক অব্দি, প্ল্যান তাই আছে, যদি ওয়েদার পারমিট করে তো। প্লাস যাত্রার মধ্যে আরো অনেক দ্রষ্টব্য আছে, সেগুলো দেখার চেষ্টা করব। এবং ফেরার পথে গতকালের মতোই আবারও মোনালকে খোঁজার চেষ্টা করব, বা আর যা যা এখানে পাওয়া যায় সেগুলোকে খোঁজার চেষ্টা করব। একটা খুব এক্সাইটিং ডে হতে চলেছে। এবার বাকিটা ওয়েদারের উপর ডিপেন্ড করছে। চলে এসেছি ওল্ড বাবা মন্দির। লাস্ট টাইম যখন এসেছিলাম কি ওয়েদার ছিল, আর এখন কি ওয়েদার, চেনাই যাচ্ছে না জায়গাটাকে। এই যে এই সিঁড়ি দিয়ে ওইখানে হচ্ছে ওল্ড বাবা মন্দির। আমরা খুব লাকি যে আজ লঙ্গরের প্রসাদ পাচ্ছি। রবিবার আজ 19 এপ্রিল, ঘড়ি বলছে 10:17, উষ্ণতার পারদ বলছে 4 ডিগ্রি, সাথে হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া তো আছেই, জমিয়ে দিচ্ছে যেন। পায়ের তলায় বরফ, মনে হচ্ছে এখানে খালি পায়ে উঠতে হয়। বাবাজি কা দরবার। চারিদিকে বরফ পড়ে আছে, তার মাঝখানে আমরা খালি পায়ে যাচ্ছি। পূর্ব সিকিমের পাহাড়ে ঘেরা এক অদ্ভুত এবং অলৌকিক কাহিনীর প্রতীক এই বাবা মন্দির। গল্পটা 1968 সালের। মাত্র 22 বছর বয়সে সিকিমের এক দুর্গম গিরিখাতে পা পিছলে পড়ে শহীদ হন সিপাহী হরভজন সিং। প্রবল স্রোতে তার দেহ ভেসে যায়, কিন্তু অলৌকিক বিষয় হলো মৃত্যুর পর তিনি তার এক সেনা বন্ধুর স্বপ্নে এসে নিখুঁতভাবে নিজের মৃতদেহের অবস্থান জানান। সেই জায়গায় খুঁজতেই তার দেহটি উদ্ধার হয়। বাবার শেষ ইচ্ছে অনুযায়ী সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,000 ফুট উঁচুতে তার আসল বাংকারটিতেই গড়ে তোলা হয় আজকের এই ওল্ড বাবা মন্দির। সেনাবাহিনী ও স্থানীয়দের বিশ্বাস, বাবা আজও ভারতের চীন সীমান্ত পাহারা দিচ্ছেন। সীমান্তে কোনো বিপদ বা শত্রু সেনার আনাগোনা থাকলে জওয়ানদের স্বপ্নে এসে আগাম সতর্ক করে দেন। রাতে ডিউটি করার সময় কোনো জওয়ান ঘুমিয়ে পড়লে বাবা অদৃশ্য হাতে চড় মেরে তাঁদের জাগিয়ে দেন। মন্দিরে বাবার ঘরে রোজ জুতো পালিশ করে রাখা হলেও সকালে নাকি সেই জুতোয় কাদা লেগে থাকে, যেন রাতেও কেউ সীমান্ত পাহারা দিয়ে ফিরলেন। বাবার এই অলৌকিক কর্তব্যের প্রতি সম্মান জানিয়ে সেনাবাহিনী তাকে মরণোত্তর ক্যাপ্টেন পদে উন্নীত করে। শুনলে অবাক হবে, ভারত চীনের ফ্ল্যাগ মিটিংয়েও চীনা সেনারাও বাবার সম্মানে একটি চেয়ার খালি রাখে। এই যে নিচে যে কার্পেটগুলো, এগুলো পুরো ভিজে বরফ হয়ে রয়েছে। পা ফেলে দাঁড়িয়ে থাকা এতটা কষ্টকর। তাহলে ভাবো, আমরা এখানে একটু সময় থাকতে পারছি না, এত ঠান্ডা। এখানকার যারা আর্মিরা, যারা এখানে ক্রমাগত দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে চলেছে, তাদের কি ফেস করতে হয়। এই যে কি অবস্থা দেখো, বাইরে এই অবস্থা। একটা শিহরণ জাগানো অনুভূতিকে সঙ্গী করেই এগিয়ে চললাম ছাঙ্গুর পথে।
হাইওয়েতে ভাসতে থাকা শীতলতার কামড় ক্রমেই যেন বেড়ে চলেছে। যত দূর চোখ যায় বরফে আচ্ছাদিত প্রান্তর, মনে হচ্ছে যেন কোনো সাদা কালো সিনেমার সেটে এসে পড়েছি। যাই হোক, কুপুপ লেক বা এলিফ্যান্ট লেকে একটু দাঁড়ালাম। এর উচ্চতা 13,400 ফুট, কিন্তু লেক কোথায়? সেও যে মেঘেদের কবলে। অগত্যা একটু অপেক্ষা করা ছাড়া আর কোনো অপশানই খোলা নেই আমাদের কাছে। ওই যে বলে না, সবুরে মেওয়া ফলে, আমাদের ক্ষেত্রেও অপেক্ষার ফল পেলাম। মেঘের চাদর সরে গিয়ে মুখ দেখালো এলিফ্যান্ট লেক বা কুপুপ লেক। আবার ব্যাক টু পথ। এবার সোজা যাব ছাঙ্গু লেক দেখতে। যা ওয়েদার, তাতে হঠাৎ স্নোফল শুরু হলে ছাঙ্গু যাওয়াটাই মুশকিল হয়ে যেতে পারে। তাই মেন প্রায়োরিটি এখন ছাঙ্গু। চিন্তা নেই, ফেরার পথে আরো অনেক সাইট সিং করব। তবে এবার তোমাদের নাথুলা পাসটা দেখাতে পারবো না, কারণ এখন হিউজ লাইন পড়বে, অনেকটা সময় লাগবে। সেই সময়টাই নেই আমার হাতে। ইনফ্যাক্ট আরও যে অনেক সাইট সিং পরেই যাত্রাপথে, যেমন ওয়ার্ল্ডের হাইয়েস্ট গলফ কোর্স, হাঙ্গু লেক, নিউ বাবা মন্দির, সেগুলোও কতটা দেখাতে পারি সেটাই দেখা যাক। অবশ্যই চেষ্টা করব, তবে সবকিছুই সময়ের উপর ডিপেন্ড করছে। ওই যে সামনে যে গেটটা দেখতে পাচ্ছ, ওটাই কিন্তু নাথুলা পাসের গেট। এখান থেকেই ডান দিকে উঠে যেতে হয়। আর একটু আগেই বলছিলাম না, অনেক ভিড় হয়, লাইন পড়েছে দেখো। আমাদের ডান দিকে নাথুলা যাওয়ার লাইন শেষ হচ্ছে না গাড়ির। প্রায় 2 কিলোমিটার লম্বা একটা লাইন, এখনো চলছে লাইনটা। তো যাই হোক, আমি নাথুলা যাচ্ছি না। তোমরা যারা যেতে চাও যেতে পারো। এখানে পারমিটের জন্য পার হেড 1000 টাকা করে পরে বলছে এখন। ও কস্টলি তো বটেই, এবং সব থেকে বড় কথা, এখানে যেতে গেলে প্রচুর সময় নিয়ে যেতে হয়, যে সময়টা আমার কাছে নেই। কারণ আমি চাইছি ওয়াইল্ড লাইফে একটু বেশি ফোকাস করতে। আজকেও ফেরার সময় আবারও আমরা দেখতে দেখতে যাব, দেখতে দেখতে ফিরবো, কি পাওয়া যায়। দেখছো, এখনো শেষ হয়নি লাইন। প্রায় 4 কিলোমিটার লাইন তো গেটের মুখ থেকেই দেখলাম। উপরে না জানি আরো কতটা লাইন হয়ে রয়েছে। যাই হোক, ফাইনালি লাইন শেষ হলো। আশেপাশের বরফের চরিত্র দেখে মনে হচ্ছে খুব সম্প্রতি বরফ বৃষ্টি হয়েছে, খুব ভুল না করলে গত 2 দিনের মধ্যেই। যাই হোক, আমরা অলমোস্ট চলে এসেছি ছাঙ্গু লেক, আর এটাই এবারের ছাঙ্গু লেকের প্রথম দর্শন। চলে এসেছি ছাঙ্গু লেক। গতবারের স্মৃতি বারবার পুষ্কে উঠছে আর কি। এবার আরো মায়াবী লাগছে লেকটা। আমরা ঢুকছি আর উপর থেকে মেঘ ঢুকছে, একবার দেখাই। এই যে এদিক থেকে মেঘ ঢুকছে, আর এই যে রিফ্লেকশনটা পাহাড়ের, কি অপূর্ব না? সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,310 ফুট উঁচুতে অবস্থিত এই লেকটির আসল ম্যাজিক লুকিয়ে এর জলের রঙের পরিবর্তনের খেলায়। আকাশ আর পাহাড়ের ছায়ায় বছরের বিভিন্ন সময়ে এর জল কখনো নীল, কখনো গাঢ় সবুজ দেখায়। আর শীতকালে পুরো লেকটা জমে গিয়ে একটা নিরেট সাদা বরফের চাদরে পরিণত হয়। এখানেই রয়েছে এই শিব মন্দিরটি। বাইরে এত মানুষের কোলাহলের ভিড়েও এই মন্দিরের অখণ্ড শান্তির আবহটা একদম স্বতন্ত্র। অ্যাটলিস্ট আমার তো সেই উপলব্ধিই হলো। স্থানীয় মানুষেরাও এই লেকটিকে অত্যন্ত পবিত্র মনে করেন। প্রচলিত আছে, প্রাচীনকালে বৌদ্ধ লামারা এই লেকের জলের রং দেখেই নাকি ভবিষ্যতের শুভ অশুভ ইঙ্গিত দিতেন। পবিত্র ছাঙ্গু দর্শন তো হলো, চলো ফিরতি পথে তোমাদের সেই জায়গাটাও একটু দেখাই যেখান থেকে কৈলাস যাত্রা শুরু হয়। শেরথাং, এটাই বরফাবৃত নৈসর্গিক পাহাড়ে ঘেরা সেই গ্রাম যেখান থেকে কৈলাস মানসরোবর যাত্রা শুরু হয়। ওই যে বোর্ড। উফ, তোমরা ল্যান্ডস্কেপটা দেখছো? এটাকে যদি মায়াবী না বলি কাকে বলবো বলো তো?
চলো এবার তোমাদের নিয়ে যাব এশিয়ার সবচেয়ে উচ্চতম এমন একটা লেকে যেখানে বোটিং হয়। চলে এসেছি এশিয়ার সবচেয়ে উঁচু বোটিং হওয়া লেকে। এই লেকটার নাম হাঙ্গু লেক। ঠিকই শুনছো, হাঙ্গু লেক। লেকটার নাম ছাঙ্গু লেক নয়, ছাঙ্গুরি ভাই। এটা কিন্তু আর্টিফিশিয়াল লেক এবং এখানে বোটিং হয়, যেটা বললাম এশিয়ার সবচেয়ে উচ্চতম লেক যেখানে বোটিং হয়। তোমাদের আরেকটা জিনিস দেখাই, এখানে একটা পাথর আছে যে পাথরে লাইটনিং স্ট্রাইক বা বাজ পড়ে পাথরটা দুটো খণ্ড হয়ে গেছে। এই হচ্ছে সেই পাথরটা। এই দেখো কিভাবে দুভাগে ভাগ হয়ে গেছে পাথরটা। দিস রক ইজ স্লাইসড বাই লাইটনিং। চলে এসেছি আমার খুব খুব কাছের একটা জায়গা, খুব প্রিয় জায়গা। লাস্টবার যখন এসেছিলাম এখানকার ল্যান্ডস্কেপ দেখে ছিটকে গেছিলাম। এটা নিউ বাবা মন্দির। নিউ বাবা মন্দিরের ভেতর আর ঢুকছি না, কিন্তু যে জায়গাটা থেকে ছিটকে গেছিলাম সেটা হচ্ছে আমার এই পেছনের ব্যাকড্রপটা। একটা ঝর্ণা, বিরাট ঝর্ণা উপর থেকে নামছে, আর আমাদের মহাদেব উনি ধ্যানস্থ অবস্থায় বসে আছেন। বিরাট এক মূর্তি আছে ওনার। চলো একটু উপরে যাবো, তার আগে ল্যান্ডস্কেপটা দেখো। চলো একটু ঘুরে আসি উপর থেকে ল্যান্ডস্কেপটা কেমন লাগে একটু দেখাবো। লাস্ট 2 দিন আগেই বরফ পড়েছে, এই যে বরফ জমে আছে। পাহাড়ের টেক্সচারটা কি অপূর্ব। এখান থেকে এদিকের এই হচ্ছে ভিউ। নিচে বাবা ধ্যানস্থ অবস্থায় বসে আছেন। যদি তোমাদের পক্ষে পসিবল হয় এই জায়গাটাকে কোনো মতেই মিস করো না। কিন্তু নিউ বাবা মন্দিরে ঢোকো বা না ঢোকো আলাদা বিষয়, এই জায়গাটা মিস করলে বড় মিস হয়ে যাবে। অদ্ভুত কিছু আছে এখানে, বিশ্বাস করো। এখানকার ঝর্ণার প্রবল কলতান, পাহাড়ের টেক্সচার, গঠন সবই কেমন যেন অন্য রকম। হবে নাই বা কেন, স্বয়ং মহাদেবের বাস যে এখানে। এখন যেখানে আমরা দাঁড়ালাম এখান থেকে মেমেন্টো লেক দেখা যায়। আমার অসাধারণ লেগেছিল আগের বার মেমেন্টো লেক। দূরে ছোট্ট একটা জায়গা, বলছে যে এই লেকটা কিন্তু ছাঙ্গু লেকের চেয়েও বড়। ওইটা হচ্ছে মেমেন্টো লেক। এই যে রাস্তাটা, এই রাস্তাটা ওই সোজা মেমেন্টো লেক চলে গেছে। তো তোমরা এই পথ দিয়ে গেলে মেমেন্টো লেককে মিস করো না। যদি গাড়ি নিয়ে যাওয়া পসিবল হয়, ওটার জন্য আলাদা পারমিট লাগে। যেও কাছ থেকে দেখো, আর না হলে এরকম আমাদের মতোই দূর থেকে দেখো। অপূর্ব সুন্দর লেক। মোটামুটি সার্কিট কমপ্লিট নাথুলা বাদে। নাথুলা অত ভিড়, ওইভাবে যাওয়া পোষাবে না। প্লাস এবারের মোটিভটা আলাদা বলেছি না, ফেরার সময়ও আমরা আবার বার্ডিং করতে করতে যাব। তো আমি প্রচন্ড এক্সাইটেড, দেখি মোনালকে সামনে থেকে দেখতে পাই কিনা। মুন্না ভাই আছে, মুন্না ভাইয়ের উপর ভরসা আছে, মুন্না ভাইয়ের নজরের উপর ভরসা আছে। চলো যাওয়া যাক। এদিকে ওয়েদারও ভরসা যোগাচ্ছে। ঘন মেঘের আস্তরণ সরে নীল আকাশ ও রোদের মুখ দুটোই দেখছি এখন। এই অনুভূতিটা অনেকটা সেই সাদা কালো টিভি থেকে কালার টিভিতে শিফট করার মতো একটা ব্যাপার, তাই না? ওদিকে মুন্না ভাই হিমালয়ান ফক্স খোঁজার চেষ্টা করছে। এই অঞ্চলটায় ওদের কদাচিৎ দেখা যায়। রাস্তায় দাঁড়ালাম,
আমি জানতাম না এখানে এরকম একটা জিনিস আছে। এই যে মেডিটেশন কেভ, রামকৃষ্ণ পরমহংস, 1883, তাহলে খুব সম্ভবত উনি এসেছিলেন এবং এখানে ধ্যান করেছিলেন। সেই কেভে ঢুকবো আমরা। এই যে মেডিটেশন কেভ, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস, ডিসকভার্ড বাই কলোনেল থমাস গ্রাহাম, ভিজিটেড বাই নেতাজি সুভাষচন্দ্র বোস, 1937 সালে, রেনোভেটেড বাই ব্রিগেডিয়ার পিয়ুষ ব্যাস। গায়ে কাঁটা দিচ্ছে আমার। এখানে নেতাজি সুভাষচন্দ্র এসেছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন 1937-এ। এই যে ভেতরে একটা রামকৃষ্ণ পরমহংসদেবের ছবি আছে। পাথর বেয়ে বরফ গলা জল নামছে এখানে, এখনো চারিদিকে বরফ। আর এই যে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, আমাদের প্রাণের ঠাকুর। দারুণ একটা জায়গার সন্ধান পেলাম, আমি এক্সপেক্ট করিনি। একটা খুব সাধারণ গুহা, কিন্তু কেন জানি না গায়ে কাঁটা দিচ্ছে। না, শেষমেশ হিমালয়ান ফক্স দেখা দিল না আমাদের। তবে যা যা পাচ্ছি সেটা অনেক অনেক আমার কাছে। গতকাল আমরা যেখানে মোনালের আওয়াজ পেয়েছিলাম সেখানে এসে দাঁড়ালাম, যদিও এখন প্রচন্ড মেঘ এখানে, তবু আশা করছি মেঘটা তাড়াতাড়ি কেটে যাবে। এই যে মুন্না ভাই চলে গেছে। না, মোনালো এখানে এই আবহাওয়ায় দেখতে পাওয়াটা একটু কঠিন, তাই রাস্তায় সতর্ক চোখ রেখে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। আবারও দাঁড়াতে বাধ্য হলাম, তবে এবার মোনাল বা কস্তুরীর জন্য নয়, এই ইয়াকের দলের জন্য, এই কিউট কিউট ইয়াক শাবকদের জন্য। ভাবছিলাম নেমে ছবি তুলবো, মুন্না ভাই বারণ করলো, বলল বাচ্চার সাথে থাকলে মায়েরা একটু বেশি সতর্ক হয়ে অ্যাটাক করতে পারে। খুব জোরে কল হচ্ছিল মোনালের, তাই দাঁড়িয়েছি। যা বুঝলাম বেশ নিচে রয়েছে ওরা, তাই চলো আমরাও একটু নামি। কষ্ট না করলে কি আর কেষ্ট মেলে। মেইন রাস্তা থেকে অনেকটা নেমেও কোনো লাভই হলো না। পাখির ডাক ছাড়া আর কোনো কিছুই পেলাম না। একটু হতাশ হয়ে সবে যখন ফিরতি পথ ধরেছি, রাস্তার ওপরে হাতের নাগালেই দেখা দিলেন এই মোনাল মশাই। ঘন মেঘের মোড়কে গা ঢেকে নিজের মনে খাদ্য আহরণ করে চলেছেন তিনি। বলে না, কোনো কিছুকে সত্যি মন থেকে চাইলে পাওয়া যায়, তাই হয়তো একটা দুটো নয়, পরপর 7-7টা মোনাল দেখলাম আমরা। তবে শেষটার জন্য ক্ষীণ আশা থাকলেও মানসিকভাবে একদম প্রস্তুত ছিলাম না আমরা। চোখের সামনে দাঁড়িয়ে রয়েছে কস্তুরী মৃগ। ছোটবেলায় যখন প্রথম শুনি এর কথা, গল্পের মতো লেগেছিল, আজ চোখের সামনে থেকে দেখছি। চ্যাটজিপিটি বলছে স্নো লেপার্ড দেখতে পাওয়ার মতোই বিরল এই দৃশ্য। দেখছো তোমরা ওর দাঁতগুলো, দেখছো কিভাবে শরীর দোলাচ্ছে, দেখছো? আমি জানি না আমি কি বলে
প্রকৃতিকে কৃতজ্ঞতা জানাবো। উজাড় করে দেওয়া বললেও বোধহয় কম বলা হবে। কস্তুরী মৃগ, তাকেও দেখে নিলাম, যেটা দেখা বাকি ছিল আর কি। অনেকগুলো মোনাল দেখেছি, খুব কাছ থেকেও দেখেছি। ক্যামেরায় হয়তো অতটা স্পষ্ট দেখাতে পারিনি কারণ প্রচুর মেঘ ছিল, কিন্তু নিজের চোখে যেটা দেখেছি সেটা বলি কি করে। সন্ধে হয়ে আসছে, দিন শেষ করার আগে সব পাইয়ে দিল। আবার আসবো, আবার আসতে হবে। এই ওয়াইল্ড লাইফের খোঁজে, এই ওয়াইল্ড লাইফের প্রেমে একবার যে পড়েছে, প্রচুর পড়াশুনো করতে হবে, পাখি চিনতে হবে। এখন এটাই মনে হচ্ছে। যাই হোক, চলো এবার হোমস্টের দিকে ফেরা যাক। শরীর আর দিচ্ছে না, এই ক্যামেরার ওজন অনেক। সারাদিন বইতে 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 একটু ফ্যাটিক তো লাগে, প্লাস সারাক্ষণ দাঁড়িয়ে, তো বেশ কোমর যন্ত্রণাও করছে। এবার ফেরা যাক, গিয়ে একটু কড়া করে কফি খাবো, তারপর একটু রেস্ট নেব। মেঘের ভেলায় চড়ে লুংথুংয়ে সন্ধে নেমে এলো দ্রুত। ভেজ পকোড়া আর চা সহযোগে লুংথুংয়ের শীতলতা উদযাপন করছি আমরা। চলছে একটু আধটু কাজও। দেখতে দেখতে এলো ডিনারের পালা। আজও দারুণ খেলাম এবং শুধু একটা প্রার্থনা নিয়ে শুতে গেলাম, যেন কাল সকালে কাঞ্চনদাকে একটু ক্লিয়ারলি দেখতে পারি। ব্যাস, আমার এইটুকুই চাওয়া। ঘড়ি বলছে 4:30। লুংথুতে যেটুকু বাকি ছিল, মানে 12 কলা পেয়েছিলাম, 16 কলা থাকতে বাকি ছিল, সেটাও থাকতে দিল না। গতকাল সারা রাত বৃষ্টি হয়েছে, আকাশ একদম ক্লিয়ার হয়ে গেছে, আর জানলা দিয়ে আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। এই হচ্ছে আমাদের লুংথুর প্রপার্টি, আর ওই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এখান থেকে যে কি ভালো দেখা যায়, এর চেয়ে ভালো কি হতে পারে? অসাধারণ। ওই হচ্ছে আমাদের হোমস্টে, নিচে জিগজ্যাগ রোড, ওই হলো জুলুক, এদিকে এইটা হলো থাম্বি ভিউ পয়েন্ট, আর ওই হলো কাঞ্চনজঙ্ঘা। অপূর্ব। কি কেমন লাগলো তাহলে লুংথুংকে? জানিও কমেন্টে। আজকের গল্প গাড়ি এখানেই থামানোর সময় হয়েছে। সফর ভালো লাগলে লাইক করো, যাদের সাথে এখানে আসতে চাও শেয়ার করো, যারা আজ আমায় প্রথম দেখলে বা এখনো সাবস্ক্রাইব করোনি, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আমি প্রত্যেক সোমবার সকাল 9:30 এরকম ভ্রমণের একটু ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির হই। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার অপেক্ষায় থেকো। দেখা হচ্ছে আগামী সোমবার। बहुत बढ़िया लगा, फिर से आइए। एकदम आपका लुंगथुंग बहुत बढ़िया है। फिर से मुलाकात होगा, आएंगे। थैंक यू কৌশিক দা, এত ভালো একটা জায়গার সন্ধান দেওয়ার জন্য। খুব 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 আনন্দ পেয়েছি, অনেক স্মৃতি নিয়ে যাচ্ছি। আর তোমরাও যারা এই হিডেন জেম বলবো না, হয়তো কিছু কিছু মানুষ জানে, বাট আমার কাছে এটা হিডেন জেম। আমি সত্যিই জানতাম না যে এখানে এত কিছু লুকিয়ে আছে। হিডেন জেম বলতে এই যেগুলো লুকিয়ে ছিল এতদিন, সেগুলো। ওয়াইল্ড লাইফ, অবশ্যই এসো যারা ওয়াইল্ড লাইফ প্রেমী, যারা প্রকৃতি ভালোবাসে, ইউ মাস্ট কাম। আজকের মতো মেক পিয়ন সাইনিং অফ।